ভারতের মুসলিমদের দুঃখ মাখা নিয়তি আমরা কি কেবলই দেখেই যাব? কিছুই করার নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। আমরা সাধ্যমতো প্রচার করার চেষ্টা করেছি মুসলমানদেরকে নিয়ে ভারতে কি হচ্ছে তা নিয়ে, কিন্তু আমাদের ভোতা হয়ে যাওয়া অনুভূতিকে কে জাগিয়ে তুলবে এই প্রশ্ন রেখে যাচ্ছি। প্রিয় দর্শক, ভারতে মুসলমানদের উপরে যা হচ্ছে তা অবর্ণনীয়। নতুন করে বলার আর কিছু নেই, শুধু দেখে যাওয়ার পালা এখন। যদি কোনো অ্যাকশনে না যেতে পারি তাহলে এটা অত্যন্ত একান্ত অনুভূতি হয়ে দাঁড়ায় যখন আপনি দেখেন আপনার দেশের নেতা আর আপনাকে চাচ্ছেন না, কারণ আপনি মুসলিম, আর এটা এখন হিন্দুরা প্রথম নীতিতে চলা ভারত। কত কিছু বদলে গেছে। দশকের পর দশক ধরে যারা বন্ধু ছিল তারা বদলেছে। প্রতিবেশী আর প্রতিবেশী সুলভ সৌজন্য বিনিময় করছে না, তারা কোনো উৎসবে উদযাপনে অংশ নিচ্ছে না, কষ্টের সময়ে দাঁড়াচ্ছে না পাশে। সম্প্রতি প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। স্ত্রী উজমা আউসাফ আর চার কন্যাকে নিয়ে দিল্লির উপকণ্ঠে থাকা সাংবাদিক জিয়াউস সালাম বলেন, এটা এখন নির্জীব এক জীবন। 53 বছরের সালাম আগে একটি দৈনিকের চলচ্চিত্র সমালোচক ছিলেন। সঙ্গীত, শিল্প আর চলচ্চিত্র নিয়েই কাটত তার সময়। ছুটির দিনে বন্ধুর বাইকের পেছনে বসে যেতেন প্রিয় কোনো রেস্টুরেন্টে। তার স্ত্রী উজমাও সাংবাদিক, লেখেন ফ্যাশন, খাবার ও জীবনযাপন বিষয়ে। সালাম এখন শুধু অফিস ও বাসায় যাওয়া আসা করেন, মনে নানা উদ্বেগ, কারণ তিনি মুসলিম। সালাম ও তার স্ত্রী উজমা তাদের মেয়েদের নিয়ে উদ্বিগ্ন। তারা এমন একটি দেশে বাস করছেন যারা মুসলিম পরিচয়, কিভাবে তারা খায়, পোশাক পরে এবং তাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কখনো এ পরিচয় মুছে দিতে চাচ্ছে। সালাম উজমা দম্পতির বড় মেয়ে মরিয়ম স্নাতকের ছাত্রী। ভারতে মুসলিমদের নানা সমস্যার মধ্যে রয়েছে আবাসনও। বাসা বদলানোর ক্ষেত্রে আবাসন এজেন্টরা আগে জানতে চান ওই পরিবার মুসলিম কিনা। মুসলিম হলে ভাড়া দিতে অনাগ্রহ দেখান। সালাম বহুত্ববাদী ভারতে সবার সহাবস্থানের বিষয়টি স্মরণ করেন। তিনি দেশটির অভ্যন্তরে বিভেদ আর বাড়াতে দেখতে চান না। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি চান মরিয়ম যেন বিদেশে চলে যান। ভারতে এমন বিভেদের খেলা ক্ষণস্থায়ী, এমনটা মনে করেই সালাম নিজেকে সান্ত্বনা দেন। তথাপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লম্বা খেলায় ব্যস্ত। দীর্ঘ সময় ধরে চলা প্রান্তিক পর্যায়ের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনকে মূল ধারায় এনে উন্নয়নের দোহাই দিয়ে 2014 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। তখন থেকে তিনি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও শক্তিশালী গণতন্ত্রকে ধীরে ধীরে দুর্বল করতে থাকেন। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র দেশটির ঐক্যের পেছনে কাজ করেছিল, যদিও কখনো কখনো সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত ঘটেছে। মোদী ক্ষমতায় আসার পর তাকে সামনে রেখে ডানপন্থী সংগঠনগুলো ভারতের সমাজকে পাল্টাতে শক্তি প্রদর্শন শুরু করল। তারা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দিতে লাগলো, যা সরকার দেখেও না দেখার ভান করেছে। এসব ঘটনায় মুসলিমদের বাড়ি ঘর ভেঙে দেন কর্মকর্তারা, ধরে নিয়ে যান মুসলিম লোকজনকেই। গরুর মাংস পাচারের অভিযোগ তুলে মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন শুরু করে সহিংস গ্রুপগুলো। মোদীর দলের শীর্ষ নেতারাও সমাদৃত হিন্দু, যারা মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছেন। ভারতের প্রচার মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মান্ধতা যাচাই করা হয় না। হোয়াটসঅ্যাপ গ্রুপে ষড়যন্ত্র তথ্য সম্প্রচার করা হয়। এতে বলা হয় মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত হতে প্রলুব্ধ করছেন। মোদী ও তার দল অবশ্য এসব বৈষম্যকরণের অভিযোগ অস্বীকার করে বলছেন তারা উন্নয়ন কর্মকাণ্ড করছেন, যা প্রত্যেক ভারতীয়কে সমান চোখে দেখেন। তবে নির্বাচনের প্রচারণায় গিয়ে খোদ মোদী বারবার মুসলিম বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের 20 কোটি মুসলিমকে অতীতের যে কোনো সময়ের চেয়ে সরাসরি আক্রমণ করেছেন, তাদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন। দিল্লির যে এলাকাটিতে সালাম থাকেন সেখানে হিন্দু, শিখ ও মুসলিমদের বাস। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুরা মন্দিরের সামনের খোলা স্থানে খেলা করে। সালামের প্রত্যাশা ভারত আবার সেই আগের অবস্থানে ফিরবে, ধর্মনিরপেক্ষতায় ফিরবে। চলমান নির্বাচনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে মোদীর হিন্দু জাতীয়তাবাদ বেশ প্রতিরোধের মুখে পড়েছে। লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ EAC
ভারতের জনসংখ্যায় সংখ্যালঘুদের অংশগ্রহণ শীর্ষক একটি ওয়ার্কিং পেপার প্রকাশ করেছে, যার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। সেখানে এসেছে বাংলাদেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু জনসংখ্যার কথাও। প্রতিবেদনে বলা হয়েছে 1950 সালের পর ভারতে মুসলিম জনসংখ্যা 43% বেশি বেড়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরই তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রচারণার মধ্যেই মুসলিম সমর্থিত বিরোধী দলের প্রার্থীরা মোদির কঠোর সমালোচনা করছে। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন পার্টি মোদির দল বিজেপি এই প্রতিবেদনকে সুষ্ঠুভাবে খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছে। এখানে প্রশ্ন উঠেছে, ওয়ার্কিং পেপারটি কি দাবি করে আর প্রকৃত তথ্য কি? তাহলে কি সত্যি ভারতে মুসলিম জনসংখ্যা অন্যান্য সম্প্রদায় থেকে দ্রুত গতিতে বাড়ছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের থেকেও বেশি? আর কেনই বা প্রতিবেদনটি এত সমালোচনার মুখে পড়েছে? ওয়ার্কিং পেপারে কি বলা হয়েছে? প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিজ অ্যাক্রস কান্ট্রি অ্যানালিসিস, যেখানে নানা দেশের জনসংখ্যায় ধর্মীয় সংখ্যালঘুদের অংশ নিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে 1950 থেকে 2015 সালের মধ্যে হিন্দুদের জনসংখ্যা 7.82% হ্রাস পেয়েছে। 1950 সালে দেশের মোট জনসংখ্যায় হিন্দুদের অংশ ছিল 84.68%, আর 2015 সালে তা কমে দাঁড়িয়েছে 78.06%। অন্যদিকে বলা হয়েছে 1950 সালে ভারতের মোট জনসংখ্যার 9.84% ছিল মুসলমান, আর 2015-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 14.09%। অর্থাৎ প্রতিবেদনের বক্তব্য, 1950 সালের তুলনায় মুসলমানদের জনসংখ্যা 43.15% বৃদ্ধি পেয়েছে। গবেষণাপত্রে 167 দেশের জনসংখ্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে, যেখানে 1950 থেকে 2015 সালের মধ্যে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা প্রায় 22% হ্রাস পেয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী ভারতে শুধু মুসলমানদের সংখ্যাই বাড়েনি, বেড়েছে খ্রিস্টানদের সংখ্যাও। প্রতিবেদনে বলা হয়েছে 1950 সালে ভারতে খ্রিস্টানদের শতকরা হার ছিল 2.25% এবং 2015 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2.36%। এ সময়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জনসংখ্যা বেড়েছে 5.38%। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বৌদ্ধ জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বৌদ্ধদের শতকরা হার 0.05% থেকে বৃদ্ধি পেয়ে 0.81% দাঁড়িয়েছে। তবে কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তা গবেষণাপত্রে এড়িয়ে চলা হয়েছে। গবেষণা পদ্ধতি অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় এই সম্প্রদায়ে প্রায় 16% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া গবেষণাপত্রটিতে শিখ, জৈন আর পার্সিদের জনসংখ্যারও বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আসলে এটি জনসংখ্যা বৃদ্ধির শতাংশ নয়, বরং জনসংখ্যার মধ্যে হিন্দু আর মুসলমানদের অংশে কি পরিবর্তন এসেছে তার পরিসংখ্যান। প্রতিবেদনে দেশটিতে সংখ্যালঘু বৃদ্ধি পাওয়ায় বলা হচ্ছে, সংখ্যালঘুরা শুধু নিরাপদই নয়, একই সঙ্গে তারা বর্ধনশীল। যদিও আন্তর্জাতিক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুরা ধর্মীয়ভাবে স্বাধীন নয়। বিশেষজ্ঞরা এই প্রতিবেদনের সমালোচনা করছেন কারণ এখানে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাস নিয়ে যে মাপকাঠিগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো তাদের মতে সঠিক নয়। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেদনটি আরও সমালোচনার মুখে পড়েছে কারণ প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন দেশটিতে জাতীয় নির্বাচনের প্রচারণা চলছে। ইউনাইটেড কিংডমের বাথ বিশ্ববিদ্যালয়ের একজন উন্নয়ন অর্থনীতিবিদ এবং ভিজিটিং প্রফেসর সন্তোষ মেহরোত্রা বলেছেন, এই প্রতিবেদনটি মূলত গবেষণার জন্য নয়, বরং শাসকের ইচ্ছা অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনটি একটি জরিপের ওপর ভিত্তি করে করা হয়েছে, তবে এতে আদমশুমারির কোনো তথ্য ব্যবহার করা হয়নি। ভারতে সর্বশেষ 2011 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 2021 সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা হয়নি। এছাড়া মোদিও পরবর্তীতে আর নতুন করে আদমশুমারির ঘোষণা করেননি। জনসংখ্যাবিদরা সাধারণত আদমশুমারির তথ্যকে শক্তিশালী বলে মনে করেন, কারণ জরিপের ক্ষেত্রে ছোট আকারের নমুনার ফলাফল সামগ্রিক বিষয়ের তথ্য তুলে আনতে ব্যর্থ হয়। এছাড়া গবেষণার ক্ষেত্রে বৃহৎ জনগোষ্ঠীর ক্ষেত্রে ছোট আকারের নমুনা গবেষণার ফলাফলে ত্রুটি থাকার সম্ভাবনা বেশি থাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ এবং মেরি স্কলেডোস্কা কিউরি ফেলো আশিস গুপ্ত বলেন, ওই প্রতিবেদনে কোনো শুমারির তথ্য যুক্ত করা হয়নি।
তাই প্রকাশিত তথ্যে কোনো ভুল থাকলেও নীতিগত দিক দিয়ে কিছু করার নেই, কারণ গত 14 বছর ধরে ভারতে আদমশুমারি নেই। তিনি বলেন, বাস্তবে আমরা যা দেখেছি তা হলো ভারতে হিন্দু জনগোষ্ঠী বাড়ছে। 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত দেশটিতে 3,54,00,000 মুসলিম জনগোষ্ঠী বেড়ে দাঁড়িয়েছে 17,02,00,000-এ। অন্যদিকে এ সময়ে হিন্দু জনগোষ্ঠী 30,03,00,000 থেকে বেড়ে হয়েছে 96,06,00,000। ফলে প্রতিবেদনটিতে ত্রুটি রয়েছে। আশিস গুপ্ত বলেন, এই বিষয়গুলো গবেষণা প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। প্রতিবেদনটি একটি ক্ষুদ্র টিলাকে পর্বত হিসেবে উপস্থাপন করেছে। তিনি আরও বলেন, প্রতিবেদনটি রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটিতে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে দেখা উচিত নয়। অধিকাংশ হিন্দু জনগণের মাঝে দীর্ঘদিন ধরে একটি তত্ত্ব প্রচলিত রয়েছে যা জনসংখ্যা জিহাদ নামে পরিচিত, যেটি মনে করে মুসলমানরা হিন্দুদেরকে ছাপিয়ে যাওয়ার জন্য দ্রুত জনসংখ্যার উৎপাদন করে থাকে। বাস্তবে ভারতের সরকারের তথ্য অনুসারে ভারতে ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে মুসলিম উর্বরতার হার দ্রুত হ্রাস পাচ্ছে। একজন মুসলিম নারীর বাচ্চা উৎপাদনের ক্ষমতা 1992 সাল থেকে 2021 সালের মধ্যে 4.41 থেকে কমে 2.36-এ দাঁড়িয়েছে। অন্যদিকে হিন্দু নারীদের বাচ্চা উৎপাদনের ক্ষমতা 3.3 থেকে কমে 1.94-এ দাঁড়িয়েছে। আশিস গুপ্ত বলেন, গবেষণা প্রতিবেদনটি এই বিষয়টি উপেক্ষা করেছে। মেহরোত্রা বলেন, এই সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই প্রতিবেদনটি বানিয়েছে। এছাড়া এতদিন ধরে হিন্দুদের মনে মুসলমানদের নিয়ে যে ভয় ছিল সেই ভয়কে কাজে লাগিয়েছে। গত 100 বছর ধরে হিন্দু অধিকার আইন মুসলিম জনসংখ্যা নিয়ে যে ভয় দেখিয়েছে, প্রতিবেদনটি তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সংখ্যাগরিষ্ঠদের জনসংখ্যা 7.82%, সব থেকে বেশি কমেছে ভারতে। এরপরই আসে মিয়ানমার। গত 65 বছরে সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কমেছে 10%। মিয়ানমারের মোট জনসংখ্যায় সংখ্যালঘুদের হার বেড়েছে। নরেন্দ্র মোদীর উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত বিভিন্ন মহল থেকে যে বিতর্ক তোলা হয়, তার বিপরীতে গিয়েই নিবিড়ভাবে 28টি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারতে সংখ্যালঘুরা কেবল নিরাপদই নন, সমৃদ্ধ। দক্ষিণ এশিয়ার বৃহত্তর প্রেক্ষাপটে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ এশিয়ায় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের অংশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং আফগানিস্তানের মতো দেশগুলিতে সংখ্যালঘু জনসংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে বলা হয়েছে ওই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজকে এখানে থামতে হচ্ছে। আগামীকাল নতুন আরেকটি ইস্যু নিয়ে আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভকামনা।